কিভাবে সিআইএ এবং মোসাদ ইরানের সর্বোচ্চ নেতার গোপন অবস্থান শনাক্ত করেছে। এই অভিযানের সূচনা হয় এক সকালে প্রায় সকাল 8টার দিকে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত ভবনে। ইরানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতির তথ্য মার্কিন গোয়েন্দারা শনাক্ত করে। পরে সেই গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে ভাগাভাগি হয়। মাসের পর মাস বিভিন্ন নজরদারি ব্যবস্থা, স্যাটেলাইট এবং যোগাযোগ পর্যবেক্ষণের মাধ্যমে এই স্থানের উপর গোপনে তথ্য সংগ্রহ চলতে থাকে। তবে শুধু অবস্থান জানাটাই যথেষ্ট ছিল না। সম্ভাব্য হামলার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে তোলা। প্রথম ধাপে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এর ফলে আকাশপথ তুলনামূলকভাবে অনিরাপদ হয়ে ওঠে এবং পরবর্তী বড় আকারের বিমান অভিযান পরিচালনার সুযোগ তৈরি হয়। কিন্তু আরেকটি বড় সমস্যা ছিল, লক্ষ্যবস্তুটি ছিল মাটির গভীরে সুরক্ষিত একটি স্থাপনা। এমন শক্তিশালী বাংকার ধ্বংস করতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের বাংকার বাস্টার বোমা। এসব বোমা শক্ত কনক্রিট ভেদ করে গভীরে প্রবেশ করার পর বিস্ফোরিত হয়। ফলে ভূগর্ভস্থ কাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এরপর শুরু হয় গোটা অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রশ্ন ছিল, পৃথিবীর সবচেয়ে কড়া নিরাপত্তায় থাকা একজন নেতার অবস্থান এত নিখুঁতভাবে কিভাবে শনাক্ত করা সম্ভব হয়েছিল। এর পিছনে ছিল দীর্ঘমেয়াদী একটি যৌথ গোয়েন্দা অভিযান, বিভিন্ন নজরদারি স্যাটেলাইট, যোগাযোগ পর্যবেক্ষণ এবং গোপন তথ্যদাতার সহায়তার তার চলাফেরা, নিরাপত্তা ব্যবস্থা এবং দৈনন্দিন রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। অবশেষে গোয়েন্দারা একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা খুঁজে পায়। প্রতিদিন সকালে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সময় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, নিরাপত্তা উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা তেহরানের একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত কম্পাউন্ডে একত্রিত হতেন। শহরের ঘন অবকাঠামো এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তারা নিজেদের নিরাপদ মনে করলেও গোয়েন্দা তথ্য অনুযায়ী সেই বৈঠকেই অভিযানের জন্য সবচেয়ে উপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছিল। অভিযানের মূল লক্ষ্য ছিল তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমিনির কঠোর নিরাপত্তা বেষ্টিত সরকারি কম্পাউন্ড। পুরো অভিযানটি ছিল বিশাল পরিসরে একটি সমন্বিত বিমান হামলার অংশ, যেখানে প্রায় 200টি বিমান অংশ নিয়েছিল। এই বিমানগুলো দীর্ঘ পথ অতিক্রম করে আকাশে জ্বালানি ভরার সহায়তায় নির্ধারিত এলাকায় পৌঁছে যেত। তাদের সঙ্গে ছিল জিপিএস নির্দেশিত নির্ভুল বোমা ও বাংকার বাস্টার অস্ত্র, যা ভূগর্ভস্থ শক্তিশালী স্থাপনা ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, যদি তিনি আরও গভীর নিরাপত্তা বাংকারে অবস্থান করতেন, তাহলে সেই স্থাপনা ধ্বংস করতে আরও শক্তিশালী ও বিশেষায়িত অস্ত্রের প্রয়োজন হতো এবং হামলার ফলাফল অন্যরকমও হতে পারত। প্রতিবেদনগুলোতে আরও উল্লেখ করা হয়, দেশের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, নিরাপত্তা উপদেষ্টা এবং শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই হামলায় প্রাণ হারান। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত কিছু বেসামরিক ব্যক্তি ও পরিবারের সদস্য হতাহতের মধ্যে ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এই অভিযান শুধু একটি কম্পাউন্ডে সীমাবদ্ধ ছিল না। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য দূরপাল্লার অস্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ অংশগুলোকে লক্ষ্য করে আঘাত হানে। এর ফলে আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তী বিমান হামলার পথ অনেকটাই সহজ হয়ে যায় ইসরায়েল এবং আমেরিকার যৌথ অভিযানকারীদের জন্য। এরপর ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় ধারাবাহিক হামলা চালায়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, মাত্র একদিনের অভিযানে ইরান জুড়ে হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল।
আরও কিছু প্রতিবেদনে বলা হয় দীর্ঘ সময় ধরে সাইবার নজরদারি ও যোগাযোগ ব্যবস্থার অনুপ্রবেশের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই তথ্য বিশ্লেষণ করেই সম্ভাব্য অবস্থান, চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিকগুলো চিহ্নিত করা হয়, যা পুরো অভিযানের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথম সম্ভাবনায় বলা হয় গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে গোপন এজেন্ট ও তথ্যদাতার মাধ্যমে লক্ষ্যবস্তুর চলাফেরা পর্যবেক্ষণ করছিল। নির্ধারিত বৈঠকের স্থানে লক্ষ্যবস্তু পৌঁছানোর নিশ্চিত তথ্য পাওয়ার পর সেই অবস্থান যুদ্ধবিমানকে জানানো হয়। এরপর একটি যুদ্ধবিমান লেজার টার্গেটিং সিস্টেমের সাহায্যে নির্দিষ্ট ভবনটি চিহ্নিত করে। সংকেত নিশ্চিত হওয়ার পর একাধিক F-15 যুদ্ধবিমান একযোগে বিভিন্ন ধরনের বোমা নিক্ষেপ করতে থাকে। এর মধ্যে বাংকার বাস্টার বোমাও ছিল, যার উদ্দেশ্য ছিল ভূগর্ভস্থ স্থাপনাটি সম্পূর্ণভাবে অকার্যকর করে দেওয়া। দ্বিতীয় সম্ভাবনায় ধারণা করা হয় যদি ভিতর থেকে কোনো তথ্যদাতা নাও থাকতো, তাহলে ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করা কোনো গোপন অপারেটিভ লেজার নির্দেশনার মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম হতো। সেই তথ্য জিপিএস সমন্বয়ের মাধ্যমে বিমান বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়। নির্দেশনা পাওয়ার পর যুদ্ধবিমানগুলো একযোগে হামলা চালায় এবং পুরো কম্পাউন্ডকে লক্ষ্য করে বিপুল সংখ্যক বম্বিং করতে শুরু করে। এত বেশি অস্ত্র ব্যবহারের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে পালানোর সুযোগ না দিয়ে নিশ্চিতভাবে ধ্বংস করা। তবে এমন অভিযানের একটি বড় বাস্তবতা হলো পার্শ্ব প্রতিক্রিয়া। শক্তিশালী বিস্ফোরণের কারণে আশেপাশের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বেসামরিক মানুষের হতাহতের ঝুঁকিও বেড়ে যায়। ফলে সামরিক সাফল্যের পাশাপাশি মানবিক ক্ষয়ক্ষতিও বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তৃতীয় সম্ভাব্য ব্যাখ্যায় বলা হয় দীর্ঘ সময় ধরে যোগাযোগ ব্যবস্থার নজরদারি চালিয়ে গুরুত্বপূর্ণ বার্তা ও গতিবিধি বিশ্লেষণ করা হয়েছিল। লক্ষ্যবস্তু ভবনে উপস্থিত থাকার তথ্য নিশ্চিত হওয়ার পর যুদ্ধবিমানগুলো নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। বিভিন্ন ধরনের নির্ভুল বোমা ব্যবহার করে ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে লক্ষ্য করা হয় এবং পুরো অভিযান অন্তত সমন্বিতভাবে সম্পন্ন করা হয়। এখন দেখা যাক লক্ষ্যবস্তুকে আঘাত হানার পুরো প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। প্রথমে লেজার নির্দেশনা অথবা পূর্ণ নির্ধারিত জিপিএস স্থানাঙ্কের মাধ্যমে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়। এরপর যুদ্ধবিমান নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে বম্বিং করতে শুরু করে। বোমাটি বিচ্ছিন্ন হওয়ার পর এর নির্দেশনা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। সামনের সেন্সর ও পিছনের নিয়ন্ত্রণ পাখনা একসঙ্গে কাজ করে বোমাটিকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে। এটি সাধারণ বোমার মতো সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না, বরং উচ্চ গতিতে মাটি ও শক্ত কনক্রিট ভেদ করে ভেতরে প্রবেশ করে নির্ধারিত গভীরতায় পৌঁছানোর পর ডিলে ফিউজ সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটায়। ফলে ভূগর্ভস্থ বাংকার ও আশপাশের কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই ধরনের বাংকার বাস্টার বোমা শক্তিশালী কনক্রিটের একাধিক স্তর ভেদ করতে সক্ষম হয়। নরম মাটির ক্ষেত্রে এটি আরও গভীরে পৌঁছে বিস্ফোরিত হতে পারে, যার ফলে ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বা নিরাপদ আশ্রয়স্থলেও বড় ধরনের ধ্বংস নেমে আসে। বিভিন্ন সংস্কারের এসব বোমার ভিন্ন ধরনের ফিউজ ব্যবহার করা হয়। কিছু বোমা আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হলেও বাংকার বাস্টার বোমার মূল বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট সময় বা গভীরতায় পৌঁছে বিস্ফোরণ ঘটানো। এ কারণেই এগুলো ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের কার্যকর বলে বিবেচিত হয়। সামরিক বিশ্লেষকদের মতে তুলনামূলকভাবে সীমিত আকারের হলেও সঠিকভাবে ব্যবহার করলে এসব অস্ত্র অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষাও ভেঙে দিতে পারে। তবে এ ধরনের হামলায় সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি আশপাশের অবকাঠামো ও বেসামরিক মানুষেরও ক্ষয়ক্ষতির ঝুঁকি থেকেই যায়। এই ছিল গোটা অভিযানের সম্ভাব্য পরিকল্পনা, ব্যবহৃত কৌশল এবং বাংকার বাস্টার অস্ত্রের কার্যপ্রণালী নিয়ে বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে তৈরির একটি বিশ্লেষণ। তবে মনে রাখতে হবে, এই ধরনের অনেক তথ্যই বিভিন্ন সূত্রের দাবি ও
বিশ্লেষণের উপর নির্ভর করে। সব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব নয়। তবে এটা ঠিক যে এই মিশনেই শহীদ হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনি এবং তার সাথে আরও শহীদ হন প্রায় 40 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং আপনার মন্তব্য জানিয়ে যাবেন, এবং আমাদের পরবর্তী এরকম আকর্ষণীয় এবং ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে